মেয়ে হওয়া ছেলে খেলা নয়। বাঘের সঙ্গে লড়াই করা থেকে বাঘের মতো লড়াই করা, পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করা থেকে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, নারী কোনোটাতেই আনাড়ি নয়। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো এমন 4 জনের কথা যারা নিজের সাহস, বীরত্ব, বিচক্ষণতা আর উদ্ভাবনী শক্তি দিয়ে নারী থেকে হয়ে উঠেছেন এক্সট্রাঅর্ডিনারি। তাহলে শুরু করা যাক। ভিএফএক্স এর যুগে বাঘের সঙ্গে মানুষের লড়াই দেখতে আমরা সবাই অভ্যস্ত, কিন্তু তিনি বাঘের সঙ্গে কুস্তি লড়তেন লাইভ। আধুনিক সার্কাসের পথ চলা শুরু হয় দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের হাত ধরে। তখন সার্কাস মানে ছিল দু একটা ঘোড়া আর কিছু দেশি বিদেশি জিমন্যাস্টের খেলা। সার্কাসের মালিক মতিলাল বসুর স্ত্রী রাজবালা বসুর হাত ধরেই সার্কাসে প্রথম পা রাখেন সুশীলা সুন্দরী। 1887 সালে সেই সার্কাস কিনে নেন প্রিয়নাথ বসু। 1896 সালে রেওয়াদের মহারাজা খুশি হয়ে প্রিয়নাথ বসুকে একজোড়া বাঘ উপহার দেন, নাম লক্ষ্মী আর নারায়ণ। এরপরেই বাংলায় সার্কাসের মূল আকর্ষণ হয়ে ওঠেন ব্যাঘ্রকন্যা সুশীলা সুন্দরী। সুশীলার জন্ম হয় 1889 সালে কলকাতার রামবাগান অঞ্চলে। গোড়া সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি ঘোড়ায় চড়তেন, জিমন্যাস্টিক্স করতেন আর কুস্তি লড়তেন। 1909 সালে গ্রেট বেঙ্গল সার্কাসের নাম পাল্টে রাখা হয় প্রফেসর বোসেস গ্র্যান্ড সার্কাস। তার আগে বিদেশি সার্কাসে বাঘের খেলায় বাঘকে গলায় চেন পরিয়ে রাখা হতো, সেই চেন খুলে দিলেন সুশীলা। সরাসরি মঞ্চের ওপর বাঘের খাঁচায় ঢুকে বাঘকে আঙুলের ইশারায় দাঁড় করাতেন, বসাতেন, গর্জন করাতেন। এতেও সন্তুষ্ট হলেন না ব্যাঘ্রকন্যা। 1910 সালে শুরু করলেন আরও এক ভয়ানক খেলা, বাঘের সঙ্গে কুস্তি। টান টান খেলা শেষে দর্শকরা চিৎকার করে উঠলে বাঘের মুখ হাঁ করে দেখাতেন দর্শকদের। খেলার শেষে বাঘের গায়ে হেলান দিয়ে জিরিয়ে নিতেন খানিকক্ষণ। সুশীলা সুন্দরী ঠিক কতটা শক্তিশালী আর সাহসী ছিলেন তা এখনো অবধি বুঝে উঠতে না পারলে একটা ছোট্ট গল্প বলি। একবার হয়েছে কি, সার্কাসের শো চলাকালীন সুশীলাকে কবর দেওয়ার পর হঠাৎ প্রচন্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি নামে, শো বন্ধ করে দিতে হয়। বাড়িতে ফিরে প্রফেসর বোসের হঠাৎ মনে পড়ে যে সুশীলা সুন্দরীকে কবর থেকে তোলাই হয়নি। পড়ি কি মরি করে তিনি সার্কাসে পৌঁছে যা দেখলেন তাতে তার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। দেখলেন সেই কবর থেকে সুশীলা নিজের গায়ের জোরে উঠে এসেছেন মাটি ফুঁড়ে। সুশীলা সুন্দরী যেমন বাঘের সঙ্গে লড়ে হয়ে উঠেছিলেন ব্যাঘ্রকন্যা, অন্যদিকে আরেকজন বাঘের মতো লড়ে হয়ে উঠেছিলেন রায়বাঘিনী। এখনো প্রচণ্ড সাহসী আর দাপুটে মেয়েকে বলা হয় রায়বাঘিনী, কিন্তু এই উপমার পিছনে লুকিয়ে থাকা দুর্দান্ত ইতিহাসটা জানেন কি? মোঘল শাসনামলে হুগলি জেলার এক প্রাচীন আর স্বাধীন পরগনা ছিল ভুরিশ্রেষ্ঠ। ভুরিশ্রেষ্ঠ নামটাই লোকমুখে হয়ে ওঠে ভুরসুট। ভুরসুট পরগনায় এক ব্রাহ্মণ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা ছিলেন ভবশঙ্করী দেবী। ছোটবেলা থেকেই তরোয়াল চালনা, ঘোড়ায় চড়া আর তীরন্দাজিতে পারদর্শী ছিলেন তিনি। যুদ্ধ, কূটনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, দর্শন আর ধর্মতত্ত্ব বিষয়েও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ভুরিশ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায় মুখুটি ভবশঙ্করীর বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রাজ্যের শাসনভার আসে তার ওপর। তিনি দক্ষতার সঙ্গে এক হাতে রাজ্যপাট পরিচালনা করছিলেন, অন্য হাতে সামলাচ্ছিলেন নিজের সংসার। এমন সময় আচমকা পাঠান সর্দার ওসমান খাঁ মোঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। ওসমান খাঁ যুদ্ধের জন্য রানীর সাহায্য চায়, কিন্তু ভবশঙ্করী দেবী রাজি না হলে ভুরসুট রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করে বসে। ওসমান খাঁর সেনারা হিন্দু সন্ন্যাসী, ব্যবসায়ী, পর্যটক আর ফকির হিসেবে ছদ্মবেশ ধারণ করে, কিন্তু ভুরসুটের সেনা গোয়েন্দারা পাঠান সেনাদের চীনে রানী ভবশঙ্করীকে খবর পৌঁছে দেন। রানী ভবশঙ্করী খবর পাওয়া মাত্রই যুদ্ধের পরিকল্পনা করেন। আশেপাশের সমস্ত দুর্গ থেকে দক্ষ সেনাদের ডেকে আনা হয়, তাদের জঙ্গলে লুকিয়ে থাকার আদেশ দেওয়া হয়। এমনকি রানী নিজের সঙ্গে বিশ্বস্ত নারী সেনাদের রাখেন। রাতে যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সজ্জিত হয়ে পুজোয় বসেন রানী ভবশঙ্করী, কিন্তু পুজোয় বসার সময় শরীরে সাদা কাপড় জড়িয়ে তিনি ব্রহ্মচারিণীর বেশ ধরে নেন। গভীর রাতে ওসমান খাঁর সেনাবাহিনী রানী ভবশঙ্করীর ওপর অতর্কিতে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা ভুরসুটের সেনা তাদের ওপর ক্ষিপ্রতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। ব্রহ্মচারিণী বেশ ছেড়ে যোদ্ধা ভব
ভবশঙ্করী নিজের তরোয়াল দিয়ে পাঠান সেনা সহ ওসমান খাঁকে মেরে টুকরো টুকরো করে দেন। বাঘের মতো ক্ষিপ্রতায় রানী ভবশঙ্করীর যুদ্ধের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে গোটা দেশে। মোগল সম্রাট আকবর রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধি দেবেন নাই বা কেন? একদিকে পাঠান সেনা শেষ হওয়ার ফলে মোগলদের ঝক্কি পোহাতে হয়নি, অন্যদিকে ভবশঙ্করীর গল্প শুনে সম্রাট আকবর নিজেই বেশ ভয় পেয়েছিলেন, তা বলাই বাহুল্য। বিশ্বাস হলো না? সত্যি বলছি। কি এবার বিশ্বাস হয়েছে তো? আচ্ছা, এরকম আপনার সঙ্গে কখনো হয়েছে? ধরুন আপনি একটা কথা বলছেন কিন্তু কেউ সেটা বিশ্বাসই করছে না, হঠাৎ একটা টিকটিকি টিক 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 করে ডেকে উঠল, ব্যাস আপনার সত্য প্রমাণিত হয়ে গেল। কিন্তু এই রীতির পিছনে লুকিয়ে থাকা সাংঘাতিক ইতিহাসটা জানেন কি? খনার জন্ম আর নামকরণ নিয়ে মোট 8টা মতামত রয়েছে। তার মধ্যে সবথেকে প্রচলিত মত অনুসারে খনার জন্ম হয় এখনকার পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাতের দেউলি গ্রামে। খনার বাবার নাম অটনাচার্য। খনা বেড়ে উঠেছিলেন রাজা ধর্মকেতুর শাসনকালে। অন্যদিকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সাম্রাজ্যে রাজজ্যোতিষী ছিলেন বরাহ। তার পুত্র মিহিরের জন্মের পর কোষ্ঠী গণনা করে তিনি দেখেন যে তার পুত্রের আয়ু মাত্র 1 বছর। আশাহত হয়ে তিনি মিহিরকে একটা পাত্রে ভরে ভাসিয়ে দেন সমুদ্রের জলে, আর সেই পাত্র ভাসতে ভাসতে এসে ঠেকে সিংহল দ্বীপে। সিংহলের রাজা তাকে তুলে লালন পালন করেন। এই মিহিরের সঙ্গেই বিয়ে হয় খনার, আর তারা থাকতে শুরু করেন বঙ্গদেশে। আজও চন্দ্রকেতুগড়ে খনা মিহিরের ঢিপি দেখতে পাওয়া যায়। যাই হোক, একদিন খনা মিহিরের পিতৃ পরিচয় জানতে পারেন, আর তারা দুজনে উজ্জয়িনীতে গিয়ে বরাহের সঙ্গে দেখা করেন। সন্দিগ্ধ বরাহ তার পুত্রের আয়ুর গণনার কথা খনাকে বললে খনা অনায়াসেই তাকে ভুল প্রমাণিত করেন। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে খনার অগাধ পাণ্ডিত্য দেখে প্রচণ্ড অবাক হন বরাহ। তারপর একদিন রাজা বিক্রমাদিত্য আকাশের নক্ষত্রের সংখ্যার ব্যাপারে জানতে চাইলে বরাহ আর মিহির কোনো উত্তর দিতে পারলেন না, কিন্তু অনায়াসেই খনা সেই উত্তর দিয়ে দিলেন। রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হয়ে খনাকে তার রাজসভার 10ম রত্ন হিসেবে সম্মানিত করবেন ভাবেন, কিন্তু পুত্রবধূর খ্যাতি মেনে নিতে পারলেন না বরাহ। একজন নারী পাণ্ডিত্যে তাকে অতিক্রম করে ফেলবে? বিক্ষুব্ধ বরাহ খনার জিভ কেটে নেওয়ার নির্দেশ দেন মিহিরকে। বাবার আদেশ শুনে প্রচণ্ড চমকে ওঠেন মিহির, কিন্তু খনা শান্ত গলায় তাকে জানান, আমি জানি আমার মৃত্যুকাল আসন্ন, তুমি পিতার আদেশ পালন করো, তার আগে আমাকে মাত্র 7 দিন সময় দাও। এই 7 দিন আর 7 রাত্রি মিলিয়ে আমি এদেশের কৃষক আর সাধারণ মানুষের জন্য অনর্গল কিছু কথা বলবো। এই 7 দিন আর 7 রাত্রির অনর্গল বচনই আজ খনার বচন নামে পরিচিত। এবার আসি ক্লাইম্যাক্সে। 7 দিন 7 রাত্রির পর খনার জিভ কেটে নেওয়া হয়, আর সেই কাটা জিভ খেয়ে ফেলে একটা টিকটিকি। ফলে সে খনার জ্ঞান লাভ করে, কিন্তু সে তো আর কথা বলতে পারে না। তাই মানুষ সত্যি কথা বললে সে শব্দের মাধ্যমে জানায় ঠিক ঠিক ঠিক। কথিত আছে যে ওই টিকটিকি বংশবিস্তার করে, আর আজকের সমস্ত টিকটিকি নাকি ওই টিকটিকিরই বংশধর। ভাবুন তো, মাত্র 1 থান শাড়ি শরীরে জড়িয়ে কি সব কাণ্ড করে বেরিয়েছেন এই সমস্ত নারীরা। না, সিরিয়াসলি, আজকে যেভাবে বাঙালি মেয়েরা শাড়ি পরে সেইভাবে কিন্তু মাত্র 200 বছর আগেও কেউ শাড়ি পরতেন না। একখানা শাড়ি কোনো রকমে গায়ে পেঁচিয়ে রাখতেন তারা। তাহলে প্রশ্ন হচ্ছে, বাঙালিকে আজকের মতো আধুনিক কায়দায় শাড়ি পরানো শেখালেন কে? মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, আর সেখান থেকে তার মৃতদেহ বের হবে। এমনকি গঙ্গা স্নান করতে চাইলেও বেহারারা পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে নিয়ে আসবে। নারীদের সম্পর্কে যখন এইরকম একটা ধারণা, তখন এক নারী বাঙালিকে শিখিয়েছিলেন কেতাদুরস্তভাবে শাড়ি পরা। 1850 সালের 26শে জুলাই যশোরের নরেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন জ্ঞানদানন্দিনী দেবী। 8 বছর বয়সে গৌরীদান রীতিতে দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বিয়ে হয়। ঠাকুর বাড়ির অন্দরমহলে ততদিনে বউদের পড়াশোনা শেখানোর রীতি শুরু হয়ে গেছে। 1863 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নির্বাচিত হয়ে ট্রেনিং এর জন্য ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে যাবেন জ্ঞানদানন্দিনী দেবী। কিন্তু কি পরে যাবেন তিনি? একদিকে আলুথালু শাড়িতে স্বাচ্ছন্দ্যে বিচরণের অসুবিধে, অন্যদিকে মেম সাহেবী পোশাক ঠাকুরবাড়ির বউয়ের জন্য অশোভনীয়।
এমন সময় স্বামীর সঙ্গে বোম্বাইয়ে এক পার্সি পরিবারে গিয়ে জ্ঞানদানন্দিনী লক্ষ্য করলেন যে তারা শাড়ির আঁচল ডান কাঁধের ওপর পরেন। জ্ঞানদানন্দিনী এই পদ্ধতিটাকে একটু মডিফাই করে আঁচলটা বাঁ কাঁধের ওপর নেওয়ার অভিনব পদ্ধতি তৈরি করলেন। কারণটা খুবই সহজ, বেশিরভাগ মানুষই ডান হাতি, তাই বাঁ কাঁধে আঁচল নিলে ডান হাতে কাজ করার সুবিধে। তারপর জ্ঞানদানন্দিনী দেবী শুরু করলেন শাড়ির সঙ্গে লেস দিয়ে বাঁধা জামা বা জ্যাকেট পরার চল, যেখান থেকে আজকের ব্লাউজ জন্ম নেয়। বাঙালি মেয়েদের সুন্দর শীত, গ্রীষ্ম, বর্ষার উপযোগী শাড়ি পরার প্রশিক্ষণ দিতে বিজ্ঞাপনও প্রকাশ করেছিলেন জ্ঞানদানন্দিনী দেবী। ভাবা যায়, একা হাতে বঙ্গনারীকে শাড়ি পরে বিশ্বজয় করতে শিখিয়ে দিয়েছিলেন তিনি। আপনার স্মৃতিতে কি এরকম কোনো নারী বা বলা উচিত এক্সট্রা অর্ডিনারি আছেন? তাহলে প্লিজ কমেন্ট করে জানান আমাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।